কিরে, ঠোঁটে লিপস্টিক আর শাড়ি পরে সেজেগুজে কই যাচ্ছিস মা এত রাতে? মায়ের কথায় থমকে দাঁড়ালাম। মাকে হাসি মুখ করে বললাম, কোথায় আর যাবো মা, যাচ্ছি। বেশ তো টাকার দরকার, টাকা ছাড়া এই সংসার আর বাবা চলবে কিভাবে? তাই পতিতলায় নিজের দেহটা বিলিয়ে দিতে চাচ্ছি টাকার জন্য। হ্যাঁ বুঝেছি, যা তাহলে। তবে শোন, তোর বাবা বাড়িতে আসার আগেই ফিরে আসিস, তা না হলে সমস্যা হবে পরে। চিন্তা করো না মা, আমি সঠিক সময়ে ফিরে আসবো। কথাটি বলেই আমি হনহন করে বের হয়ে গেলাম আমার গন্তব্যের স্থানে। মা চেহারাটা মলিন করে কান্না করে রুমের দিকে চলে যায়। মা বিছানায় বসে বসে কাঁদছে। এমন সময় আমার ছোট বোন সাদিয়া এসে মায়ের পাশে বসে বলল, মা কেন তুমি আপুকে যেতে দিয়ে আবার রুমে এসে কাঁদছো? সেই ছোটবেলা থেকেই দেখছি তুমি কষ্ট করে আসছো, কোনোদিনও তোমার মুখে হাসি দেখিনি। আপু সবসময় তোমাকে সাপোর্ট করেছে। তখন মা কান্না করতে করতে বলল, এসব কষ্ট তোদের সুখ দেওয়ার জন্য। নিজের বাড়ি ভিটা ফেলে আজকে এই বাসা, কালকে ওই বাসায় থাকছি, এতে করে তোদের লেখাপড়ার সমস্যা হয়েছে। তবুও আমার বড় মেয়ে লেখাপড়া চালিয়ে গিয়েছে। আমার মেয়েটি বুদ্ধি হওয়া পর্যন্ত কোনোদিন সুখে শান্তিতে এক মুঠো ভাত খেতে পারেনি। বিয়ের বয়স পার হয়ে যাওয়া সত্ত্বেও বিয়ে না করে চাকরি করছে শুধু এই সংসার চালানোর জন্য, তোর লেখাপড়ার খরচের জন্য। কেন মা তুমি এইভাবে পড়ে আছো এই সংসারে? আচ্ছা মা, এখন যা, তোর বাবা আসার সময় হয়ে গেছে। এসে সবকিছু রেডি না দেখলে আবার চিল্লাচিল্লি করবে। সাদিয়া আর কিছু না বলে মায়ের রুম থেকে বের হয়ে যায়। আমি আমাদের বিল্ডিং এর সিঁড়ি দিয়ে উঠছি। এমন সময় উপর থেকে নামছে এই বিল্ডিং এর ভাড়াটিয়া, এলাকার গুন্ডা ও লম্পট রেজাউল। তার সাথে আছে তার ডান হাত ইসলাম। রেজাউল আমার থুতনি ধরে বলল, কিরে সুন্দরী, এই রাতের বেলা একা একা কোথা থেকে আসছিস? রেজাউল ভাই, আপনি যতই খারাপ হন না কেন, আমি আপনাকে সম্মান করি, আমার পথ ছেড়ে দিন, আমি বাড়িতে যাচ্ছি। ইসলাম বলল, খারাপ বলার পরেও আবার সম্মান, এটার মানে বুঝলাম না। রেজাউল তখন হাসতে হাসতে বলল, আরে বাদ দে, সুন্দরীর মুখে যে কোনো কিছু শুনতেই ভালো লাগে। তোমাকে দেখে আজকাল নিষিদ্ধ পল্লীর দিকে যেতে দেখা যায়। কি কোনো ব্যবসা শুরু করেছো নাকি? মুখ সামলে কথা বলুন রেজাউল ভাই, আমি আমার কাজে যেখানে সেখানে যাব, তাতে আপনার সমস্যা কি? না বলছি কি, এখানে আউট পার্সনকে সময় না দিয়ে আমার দিকেও একটু সুনজর দিতে পারো, তোমাকে লালে লাল করে দিব। তোমার বাবাকে দেখলাম রাস্তার ধারে পড়ে আছে, আমি তুলে এনে দোকানে বসিয়ে কিছু খাইয়েছিলাম, হয়তো এতক্ষণে বাড়ি গেছে। ভালো কাজ করেছেন, ধন্যবাদ। এখন আমি যাচ্ছি। ওকে ঠিক আছে, যাও, তবে আমার অফারটা মাথায় রেখো। আমি আর কিছু না বলে পাশ কেটে সেখান থেকে চলে আসি। ওনারা আমার পেছন থেকে হাসছে। পরদিন আমি বের হতে যাব, তখন মা পেছন থেকে এসে আমাকে বলল, নাদিয়া আজকেও কি তুই? হ্যাঁ মা, কোনো উপায় নেই, আমি আমার মতো করে সবটা হ্যান্ডেল করতে চাই। তুমি চিন্তা করো না মা, আমি সবটা সামলে নিতে পারবো। আমি বলি কি, তোর একটু রেস্টের দরকার মা, এভাবে হলে তো নিজে শেষ হয়ে যাবি, পরেরটা পরে দেখা যাবে। ওকে মা, যা, তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে মা, দোয়া করো। এই বলে আমি বের হয়ে গেলাম। মা চেহারা অন্ধকার করে চেয়ে আছে। আমি আমার গন্তব্যস্থানে এসে কাস্টমারের জন্য অপেক্ষা করতে থাকি। রুমে একা একা বসে আছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কেউ একজন এসে রুমের দরজায় টোকা দিতে থাকে। তখনই আমি বুঝি কাস্টমারের টোকা এটা, নিশ্চয়ই কাস্টমার এসেছে। তাই আমি দরজাটি খুলে দিতে উঠে গেলাম। দরজাটি খোলা মাত্রই আমার চক্ষু চরক গাছ, আমি যেন লজ্জায় মরে যাচ্ছি। আমি কাকে দেখলাম? আমি আমতা আমতা করে বললাম, বাবা তুমি এখানে? আমার মুখে বাবা ডাকটি শোনা মাত্রই বাবাও আমাকে বলল, নাদিয়া তুই এখানে? তার মানে তুই দেহ ব্যবসা করিস? ছি ছি। এবার আমি রাগের মাথায় বললাম, বাবা ছি ছি করার কিছু নেই, আর অবাক হওয়ারও কিছু নেই। বাবা এসব শুনে বলল, আমি ভাবতেও পারিনি আমার মেয়ে এমন স্থানে চলে আসবে। তোকে তো সন্তান পরিচয় দিতে আমার এখন লজ্জা লাগছে। এই কথা শুনে আমি বললাম, বাবা এখন লজ্জা লাগছে তোমার? যখন আমার অসুস্থ মাকে মারধর করে টাকা নাও, আবার সেই টাকা নিয়ে নেশা করো, তাস খেলো, তখন তোমার সেই লজ্জা কোথায় থাকে? হ্যাঁ মনে আছে তুমি সেদিন? সালেহা, এই সালেহা কই রে তুই? বাবা দরজার সামনে দাঁড়িয়ে মাকে ডাকছে। নেশা করে ওনার বাজে অবস্থা হয়েছে একদম। তখনই আমার অসুস্থ মা এসে বলল, তুমি কি কোনোদিনও শোধরাবে না নাদিয়ার বাপ? আমি অসুস্থ, ছোট মেয়ে লেখাপড়া করছে, সব তো বড় মেয়ের টাকায় চলছে। যে সময়টাতে তোমার সংসারের হাল ধরা উচিত সে সময় তুমি নেশা করছো। চুপ কর, আমাকে এক্ষুনি টাকা দে, আমি তাস খেলতে যাব, আরো ড্রিঙ্কস করব। কি বলছো তুমি এসব? আমি টাকা কই পাবো? বাড়িতেও তো এমন কিছু বাকি রাখুনি। বাসা ভাড়া নিতে বাড়িওয়ালা কয়েকবার এসেছে, তাতে আমার কি? আমার টাকার দরকার, টাকা দিবি ব্যাস। আমার কাছে এক পয়সাও নেই, আর তোমার জন্য তো একদমই না। তখনই বাবা মাকে এলোপাথারি মারতে থাকে। তখনই ছোট বোন সাদিয়া দৌড়ে এসে বাবার পায়ে ধরে বলল, বাবা মাকে আর মেরো না, মা অসুস্থ, এভাবে মারলে মা মারা যাবে। মারা যাক, এই মহিলা আমার কথা না শুনে থাকে কিভাবে? এত সাহস কি করে হলো ওর? বাবা আপু আসলে আমিই বলবো তোমাকে টাকা দিতে। আপু তো এখন বাহিরে, ঘরে আসুক তখন হবে। মা এসো বলে সাদিয়া মাকে ধরে নিয়ে আসে। বাবা আবল তাবল বকতে থাকে। তখন কি একবারও ভেবে দেখেছো অসুস্থ ব্যক্তিটা এত টাকা কোথায় পায়, কিভাবে উপার্জন করে? জানি এটা কখনোই ভাবনি তুমি। ভেবে দেখেছো সংসার কিভাবে চলে? জানি এসব ভাবার তোমার টাইম নেই। তোমার তো শুধুমাত্র টাকার দরকার। তোমার এমন ব্যবহার এবং আচরণ সহ্য করতে না পেরে কাজ খুঁজেছি, কিন্তু কেউ কাজ দেয়নি। আমি একটা অফিসের চেয়ারে বসে আছি চাকরির ইন্টারভিউ দিতে। তখন সেই অফিসের বস এসে চেয়ারে বসে আমার ফাইলটা হাতে নিয়ে চোখ বুলিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনার তো সব যোগ্যতাই আছে এই কোম্পানিতে চাকরি করার,
তবে তবে কি স্যার, এই চাকরিটা যদি পেতে হয় আমার সুপারিশ লাগবে। টাকার কথা না হয় বাদ দিলাম, বেশ উপকার হবে স্যার এই চাকরিটা পেলে। হ্যাঁ, তবে কথা হচ্ছে আমি তো এমনি এমনি সুপারিশ করি না। তাহলে স্যার কি করতে হবে? কেন কি করতে হবে তুমি জানো না? বলেই স্যার আমার হাত ধরে বাজে টাচ করছে, আমার সাথে ঘনিষ্ঠ হতে চেষ্টা করছে। তখনই আমি চেয়ার থেকে উঠে ঠাস করে স্যারকে চড় দিয়ে বললাম, চাকরি করতে এসেছি, নোংরামি করতে নয়, তোদের মতো মানুষদের চেনা আছে। বলে আমি অফিস থেকে বের হয়ে গেলাম। লোকটি গালে হাত দিয়ে হা করে আছে। এরপরে আমি লাজ লজ্জা ফেলেই এই পথে আসতে বাধ্য হয়েছি। বাবা, তুমি যেই টাকা দিয়ে নেশা করে এখানে এসেছো সেই টাকাটাও আমার এই শরীর দিয়ে উপার্জন করা টাকা। তুমি যদি শুধুমাত্র আমার বাবা না হতে তাহলে এতদিনে তোমাকে মেরেই ফেলতাম। জন্মদাতা বাবা হও বলে কিচ্ছু বলিনি। আমার মুখে এসব কথা শুনে আমার নেশাখোর বাবা একদম বাকরুদ্ধ হয়ে যায়। কি বলবে উনি আমাকে ভেবে পায় না। আমি আর কিছু না বলে বাবাকে পাশ কেটে বের হয়ে গেলাম। বাবা কাঁদছে আর কাঁদছে। সম্মানিত ভিউয়ার্স, সত্যি আমাদের সমাজে বর্তমান কিছু কিছু বাবা, ভাই, দাদু, চাচা আছে যারা কোনো কাজকর্ম করে না, সবসময় নেশা করে। আবার নেশা করার টাকা না থাকলে ছেলে মেয়ে বউকে মারধর করে। কথাগুলো খারাপ লাগলেও কিন্তু বাস্তবে অনেক এমনটাই হচ্ছে। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।